আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মনিরুল হক, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, অনলাইন পাঠদান কার্যক্রমের আওতায় আমরা আমাদের সমাজকর্ম বিষয়ের এর মধ্যে 6টি ক্লাস নিয়েছি। আজকে 7ম ক্লাস নিতে যাচ্ছি। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দরিদ্র আইন সংস্কার 1834 সাল। গত ক্লাসে মাহবুবুর রহমান স্যার তোমাদেরকে 1601 সালের দরিদ্র আইন সম্পর্কে আলোচনা করেছেন। তোমরা নিশ্চয়ই ক্লাসটি করেছো। আজকে আমি সেই দরিদ্র আইনের ধারাবাহিকতায় 1834 সালের সংসদ আইন নিয়ে আলোচনা করব। আসলে ইংল্যান্ড যখন দারিদ্র্যের কষাঘাতে নিমজ্জিত ছিল, সেই সময়ে দারিদ্র্য নিরসন করার জন্য 1601 সালের এলিজাবেথীয় দরিদ্রায়ন থেকে 1832 সাল পর্যন্ত অর্থনৈতিক এবং সামাজিক জীবনে ইংল্যান্ডে ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে আমরা দেখি যে সামন্তবাদের অবসান, গির্জার আধিপত্য হ্রাস ও শিল্প বাণিজ্যের ক্রমবর্ধমান প্রসার এবং পূর্বোক্ত দরিদ্র আইনের যে ব্যর্থতা, বিশেষ করে দরিদ্রদের সংখ্যা বৃদ্ধি, হ্যাঁ, দরিদ্র কর সম্পর্কে জনগণের অসন্তুষ্টি, আংশিক ও বাহ্যিক সাহায্য দানের বিরূপ প্রতিক্রিয়া ইত্যাদি সমস্যার সুষ্ঠু ও কল্যাণমুখী সমাধানের জন্য পূর্বোক্ত দরিদ্র আইনগুলোর সমস্যা সাধনের জন্যই মূলত এই আইনটি করা হয়। এই আইনটি করার জন্য একটা রাজকীয় কমিশন গঠন করা হয়। অর্থাৎ ইংল্যান্ডের দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে সমস্যা নিরূপণ সহ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে 1832 সালে তৎকালীন পার্লামেন্টের অনুমতিক্রমে বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর এন.ডব্লিউ. সিনিয়রকে সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী এডউইন চ্যাডউইককে সেক্রেটারি করে 9 সদস্য বিশিষ্টের, ভালো করে মনে রাখবে, 9 সদস্যের একটি রাজকীয় কমিশন গঠন করা হয়। যে কমিশনটির নাম ছিল রয়্যাল কমিশন ফর ইনকোয়ারিং into the administration and practical operation of the poor law। এই কমিশন দীর্ঘ 2 বছর যাবৎ ইংল্যান্ডের প্রতিটি কাউন্টি ও দরিদ্র আইন প্রশাসনের কার্যাবলী পর্যালোচনা করে প্রণীত দরিদ্র আইনের কতিপয় অকল্যাণকর বিষয়ের প্রতি ইঙ্গিত করেন। সেই অকল্যাণকর দিকগুলোর মধ্যে ছিল যে প্রচলিত রিলিফ কর্মসূচি যুবক এবং সক্ষম দরিদ্র শ্রেণীকে স্বাবলম্বী করার পরিবর্তে পরনির্ভরশীল করে তুলছে। আরেকটা অকল্যাণকে তারা বের করে, সেটা ছিল ক্রমাগত দারিদ্র্যকর বৃদ্ধি, ভূস্বামী, ব্যবসায়ী, চাকরিজীবী, উৎপাদক প্রভৃতি শ্রেণীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। ঠিক এই প্রেক্ষিতেই তারা কিছু সুপারিশ প্রদান করে। রাজকীয় কমিশন যে সুপারিশগুলো করেছিলেন, সেই সুপারিশগুলো ছিল এমন যে আংশিক সাহায্য বিলোপ সাধন, অর্থাৎ স্পিন হ্যান্ড ল্যাম্প অ্যাক্ট অনুযায়ী যে প্রচলিত আংশিক সাহায্য দান কর্মসূচি ছিল সেটার বিলোপ সাধন করতে হবে, শ্রমাগার প্রতিষ্ঠা করতে হবে, তারপরে বাহ্যিক সাহায্য প্রদানের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ শুধু অক্ষম, অসুস্থ, বৃদ্ধ ও শিশুসহ বিধবা মাতাদের বাহ্যিক সাহায্য প্রদান করতে হবে। সমন্বয় সাধন করার দরকার, অর্থাৎ দরিদ্র আইন সংঘ গঠন করে বিভিন্ন সাহায্য সংস্থার প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করার দরকার। এবার সামাজিক মর্যাদা নির্ধারণ করা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা। এই
এইগুলো ছিল রাজকীয় কমিশনের রাজকীয় কমিশনের সুপারিশ অনুযায়ী তৎকালীন সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেন। এই ব্যবস্থাগুলোর মধ্যে ছিল স্থানীয় প্যারিশের সমন্বয়ে পোর ল ইউনিয়ন গঠন করা হয়। প্রতিটি প্যারিশের প্রতিনিধিদের সমন্বয়ে বোর্ড অব গার্ডিয়ান গঠন করে এদের উপর ইউনিয়ন সমূহের প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। তারপর ওয়ার্ক হাউস ও আলম হাউসের নিয়ন্ত্রণের দায়িত্ব এদের উপরে অর্পণ করা হয়। সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়নের লক্ষ্যে ৩ জন কমিশনের সমন্বয়ে একটি স্থায়ী রয়্যাল পোর ল কমিশন গঠন করা। এইগুলোই ছিল মূলত রয়্যাল কমিশনের গৃহীত পদক্ষেপ। 1834 সালে দরিদ্র সংস্কার আইনের যে নীতি 1834 সালের দরিদ্র আইন সংস্কারের আইনের নীতিগুলো ছিল মূলত নিম্নরূপ। এক, কম যোগ্যতার নীতি, অর্থাৎ বলা হয়েছে যে এ নীতি অনুসারে সাহায্য প্রার্থীকে এত কম পরিমাণ সাহায্য প্রদান করা হবে যা সমাজে কর্মরত নিম্ন বেতনভুক্ত শ্রমিকের বেতনের চেয়েও কম হবে। এর ফলে মানুষ সাহায্য নেওয়ার চেয়ে জীবিকা অর্জনের উপর অধিক গুরুত্ব আরোপ করে। অর্থাৎ এখানে সাহায্য প্রার্থীদেরকে মানে সমাজের সর্বনিম্ন শ্রেণীর বিবেচনা করা হয়েছে। দ্বিতীয়ত ছিল শ্রমাগার পরীক্ষার পুনঃপ্রতিষ্ঠান নীতি, অর্থাৎ এ নীতি অনুযায়ী দরিদ্রদের সাহায্যের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়। এজন্য তাদের সাথে অমানবিক আচরণ ও হয়রানিমূলক ব্যবহার করা হতো। কর্তৃপক্ষ শ্রমাগারকে ভীতিকর স্থান বলে প্রচার করতেন। নিয়ন্ত্রণ বিকেন্দ্রীকরণের নীতি। আর সর্বশেষ যে নীতি অবলম্বন করা হয় সেটি ছিল এ নীতি অনুসারে ৩ জন কমিশনার রাজকীয় কমিশনের মাধ্যমে সারা দেশে দরিদ্র সাহায্য ব্যবস্থার নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করত। মূলত এই তিনটাই ছিল 1834 সালের সংস্কার আইনের প্রধানতম। 1834 সালের যে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল তার কিছু ভালো দিক, যেটাকে আমরা কল্যাণকর দিক বলতে পারি বা ইতিবাচক দিক, যেটাই বলি না কেন, দিক ছিল। সেই দিকগুলো হলো যে ব্যয় সংকোচন। এই আইনের প্রণয়নের ফলে 1834 সাল থেকে 1837 সাল পর্যন্ত অর্থাৎ মাত্র ৩ বছরের মধ্যে সরকারের দরিদ্র সাহায্য কর্মসূচির ব্যয় 1/3 কমিয়ে আনা সম্ভব হয়েছিল। শ্রমাগার নির্মাণ ও সংস্কার। এই আইনটি কার্যকর হওয়ার ফলে প্রায় 200 শ্রমাগার স্থাপন করা হয় নতুন করে, এবং পুরাতন যে শ্রমাগারগুলো ছিল সেগুলো নতুন করে সংস্কার করা হয়। সমন্বয় সাধন, অর্থাৎ 1834 সালের দরিদ্র আইনের মাধ্যমে যে পূর্বে যে সমস্ত সংস্থা মানে সাহায্য প্রদান করত তাদের মধ্যে একটা সমন্বয় সাধনের ব্যবস্থা করা হয়। কর্মসংস্থান সৃষ্টি। এ আইনের আওতাধীন শ্রমাগারে সক্ষম এবং অক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সুশৃঙ্খল সাহায্য ব্যবস্থা। মূলত 1834 সালে যে আইন সংস্করণ করা হয় এই আইনে সাহায্য ব্যবস্থার মধ্যে যে বিশৃঙ্খলা ছিল সেগুলো সুশৃঙ্খল উপায়ে প্রদানের ব্যবস্থা করা হয়। দারিদ্র হ্রাস। আংশিক সাহায্য ব্যবস্থার মাধ্যমে শিশু ও সক্ষম বয়সীদের কর্মবিমুখ করা হয়েছিল। এতে তারা স্বনির্ভরতার পরিবর্তে স্থায়ী ভিক্ষুকে পরিণত হয়। ফলে এ ব্যবস্থার বিলোপ সাধন করা হয় ও দারিদ্র হ্রাস পায়। সাদৃশ্যপূর্ণ নীতি প্রণয়ন, অর্থাৎ এই আইনের মাধ্যমে সুষ্ঠু ও সাদৃশ্যপূর্ণ নীতি প্রণয়ন। এর যেমন কিছু কল্যাণকর দিক ছিল তেমনি এই আইনের কিছু অকল্যাণকর বা খারাপ বা নেতিবাচক দিকও ছিল, যেগুলো তৎকালীন সময়ে মানুষের মধ্যে জন অসন্তোষ এবং সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই আইনে যে অকল্যাণকর দিকগুলো দেখতে পাওয়া যায় সেগুলো ছিল পারিবারিক ভাঙন, অর্থাৎ এই আইন মোতাবেক মহিলা, যুবক যুবতী, শিশু, বৃদ্ধ, অক্ষম প্রভৃতি লোকদের ভিন্ন ভিন্ন ওয়ার্ডে কাজ করা হতো, যার কারণে একই পরিবারে হওয়া সত্ত্বেও তারা আলাদা জায়গায়
থাকার কারণে যে পারিবারিক যে একটা বন্ধন ছিল সেই বন্ধনটা ছিন্ন হয়, এতে পারিবারিক ভাঙন দেখা দেয়। দরিদ্রদের মানবতার জীবনযাপন অর্থাৎ 1834 সালের যে সংস্কার আইনটা হয়েছিল, এই আইন অনুযায়ী পৃথক ভাবে শ্রমাগার ও দরিদ্রাগার নির্মাণের ব্যবস্থা করা হয়। ফলে এই এই শ্রমাগারগুলো ছিল খুবই অস্বাস্থ্যকর এবং জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল না, যার কারণে তাদেরকে খুব মানবেতর জীবনযাপন করতে হতো। কঠোর পরিশ্রম এই আইনে সক্ষম এবং অক্ষম উভয় শ্রেণীর দরিদ্রদের শ্রমাগারে জেলখানার কয়েদিদের ন্যায় কঠোর পরিশ্রম করতে হতো। ফলে দরিদ্ররা শ্রমাগারকে ঘৃণা চোখে দেখত এবং একে বাস্তিল বা অত্যাচারের দুর্গ বলে মনে করত। জন অসন্তোষ সাহায্য গ্রহণকারী দরিদ্রদের সামাজিক মর্যাদার ক্ষেত্রে যে শ্রেণীভেদ সৃষ্টি করা হয় তা দরিদ্রদের মধ্যে জন অসন্তোষ তৈরি করে। অর্থনৈতিক শোষণ এ আইনে দরিদ্রদের জীবনমানের প্রতি দৃষ্টি নিক্ষেপের পরিবর্তে ব্যয় সংকোচনের প্রতি অধিক গুরুত্ব আরোপ করে। ফলে তারা নিম্নতর জীবনযাপনে বাধ্য হয়। নৈতিক অবনতি শ্রমাগারে অধিক লোকের বসবাস এবং বিভিন্ন বয়সী বালক বালিকা ও যুবক যুবতীদের একই ঘরে বসবাস ও অবাধ মেলামেশার কারণে নৈতিক চরিত্রে অবনতি ঘটতে থাকে। অস্বাস্থ্যকর পরিবেশ এই আইনের ফলে যে সমস্ত শ্রমাগার নির্মাণ করা হয়েছিল সেখানে অনেকটা বস্তির মতো অবস্থা ছিল, যেখানে আলো বাতাস চলাচল করতে পারতো না, স্যাঁতসেঁতে ছিল পরিবেশ। আবর্জনা পরিষ্কার না করার কারণে সেখানে একটা ঘিঞ্জি অবস্থা তৈরি হয়। মৃতদেহ যেখানে সেখানে পড়ে থাকার কারণে ওই স্থানের আবহাওয়া বাস অনুপযোগী হয়ে পড়ে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে যায়। শিশু অধিকার হরণ এই আইন অনুযায়ী ছোট শিশুর মাতাকে নির্দিষ্ট সময় ব্যতীত সন্তানদের সেবা যত্ন ও দুগ্ধপান করতে দেওয়া হতো না। ফলে তারা মানসিক কষ্ট ভোগ করতে এবং মাতৃস্নেহ হতে আইনটি তৎকালীন সময়ে একটি আধুনিক এবং উল্লেখযোগ্য আইন হওয়া সত্ত্বেও এই আইনটি সমালোচকদের দৃষ্টি এড়াতে পারে নাই। অর্থাৎ এখানে যেমন দরিদ্রদের উন্নয়নের জন্য কাজ করা হয়েছিল, অর্থাৎ ভালো কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল, তেমনি এই আইনে এমন কিছু কার্যক্রম হাতে নিয়েছিল যেটি ছিল তৎকালীন দরিদ্রদের জন্য একটা নির্যাতনের একটা হাতিয়ার বা তাদের নির্যাতনের একটা বা তাদেরকে নিপীড়নের একটা অবস্থা তৈরি করা হয়েছিল এই আইনে। তো যাই হোক, সমালোচকরা এই আইনকে তারা কড়া দৃষ্টিতে দেখেছিলেন এবং সমালোচনা করেছিলেন। সমালোচকদের দৃষ্টিতে এই আইনটি যেভাবে বিবেচিত হয়েছে সেটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ওয়েভ নামক একজন মনীষী, তিনি বলেন যে 1834 সালের সংস্কার আইনটি মূলত দরিদ্রদের দমনের নীল নকশা ছাড়া আর কিছুই ছিল না। অর্থাৎ তিনি কড়া ভাষায় এটা সমালোচনা করেছেন, যেটা মূলত তাদেরকে অর্থাৎ দরিদ্রদেরকে দমন করার জন্য, তাদের নির্যাতন করার একটা অন্যতম হাতিয়ার ছিল। রিচার্ড ওয়েস্টলার দরিদ্র শ্রমাগারকে দরিদ্রদের জেলখানা হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ জেলখানায় যেমন কয়েদিরা কষ্ট ভোগ করে, তাদেরকে শ্রম দিতে হয়, সেখানে তাদের কোনো স্বাধীনতা নেই, ঠিক একইভাবে এখানে যে শ্রমাগারগুলো তৈরি করা হয়েছিল সেগুলো এক ধরনের জেলখানা ছিল। ডিসরেলি তিনি তো এমন মন্তব্য করেছেন যে ইংল্যান্ডে দরিদ্র হয়ে জন্ম নেওয়াটাই ছিল পাপ। অর্থাৎ যদি কেউ ইংল্যান্ডে জন্ম নেয় এবং যদি সচ্ছল পরিবার না হয় তাহলে এটা তার একটা পাপ। অনেকটা আমাদের যে দাউদ হায়দারের মতো কথা, যে জন্মই আমার আজন্ম পাপ, তেমনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করাটা ছিল সেই সময় একটা বড় ধরনের পাপ। ফ্রিডল্যান্ডার বলেছেন যে 1834 সালের দরিদ্র আইন সংস্কার মূলত 1601 সালের দরিদ্র আইনের কঠোর এবং দমনমূলক নীতির পুনরারম্ভ মাত্র। অর্থাৎ 1601 সালের দরিদ্র আইনে যেমন একটা দমন পীড়ন নীতি নেওয়া হয়েছিল, ঠিক এটিও ছিল সেই দমন পীড়নের উল্টা পিঠ। অর্থাৎ
মুদ্রার এপিট আর ওপিট 1601 সাল আর 1834 সাল মূলত ছিল কি মুদ্রার এপিট ওপিট। ওখানেও যেমন দমন নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক একইভাবে 34 সালের আইনেও এই দমন নির্যাতন এই বিষয়গুলো এখানে আনা হয়েছিল। তো যাই হোক, 1834 সালের আইন কল্যাণ অকল্যাণ সবই ছিল। তবে যেহেতু আইনটা সেই সময় দরিদ্রদের উন্নয়ন, দরিদ্রদের দারিদ্র্য হ্রাস এবং সমাজ ব্যবস্থাকে আরো উন্নয়নের দিকে করা হয়েছিল, এই জন্য এর খারাপ যে দিকগুলো সেগুলোকে আমরা না ভেবে বা সেইগুলোকে আমরা বাদ দিয়ে এর ভালো দিকটাকে আমরা আহ গ্রহণ করতে পারি, এবং এটা দরিদ্রদের জন্য সেই সময় একটা উল্লেখযোগ্য মাইল ফলক ছিল বলে আমরা মনে করতে পারি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করব। শেষ করার আগে বরাবরের মতো আজকে তোমাদের একটি বিষয় নিয়ে না বললেই নয়, সেটা হলো তোমরা সবাই জানো যে মাদক একটি এমন একটি বিষয় যা আমাদের সমাজ, আমাদের জাতিকে ধ্বংসের অন্যতম একটি হাতিয়ার। আজকে আমি এই মাদকের প্রতি যে আসক্তি, এই আসক্তির পেছনে কি কারণ, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। মাদকাসক্তির সমস্যার অনুসন্ধানে যে সমস্ত গবেষণা হয়েছে, সেই গবেষণার যে কারণগুলো চিহ্নিত হয়েছে সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখা যায় যে কৌতূহল মাদক গ্রহণের অন্যতম একটা কারণ হলো কৌতূহল। অর্থাৎ অনেকে মনে করে দেখি, খেয়েই না দেখি একবার কি হয়। এই কৌতূহলকে নিবারণ করার জন্য একবার নেয়, তারপর দ্বিতীয়বার নিতে নিতে একসময় সে মাদকাসক্ত হয়ে যায়। আমরা চেষ্টা করবো, আমরা যারা আছি এখানে বা ক্লাস করছি, আমরা এই কৌতূহল, অত্যন্ত মাদকের ক্ষেত্রে কখনো কৌতূহলী হব না। অন্য যে কোনো বিষয়ে কৌতূহলী হওয়া জায়েজ। আমি কোনো কিছু জানতে চাই, কোনো কিছু দেখতে চাই, বাট মাদককে নিয়ে কেমন, মাদক খাইলে কেমন, কি হয়, কেন হয়, আসলে হয় কিনা, এই ধরনের কৌতূহল থাকাটা আমাদের বাঞ্ছনীয় হবে না। তারপর আরেকটা কারণ দেখানো হয়েছে যে বন্ধু বান্ধবের চাপ। আমরা দেখি যে বলা হয়েছে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা হলো চরম সত্য। অনেকে বন্ধু বান্ধব আছে 5 জন, হয়তো বললো যে নে দোস্ত এক টান দে বিড়ি নিয়ে বা সিগারেট নিয়ে, যে এক টান দে কিছুই হবে না। তো ওই যে বলে না, এক টানে দুই টানে কিছু হবে না, ছোট খোকা বড় হবে না, এক টানে দুই টানে কিছু হবে না। আসলে এই কথাটার মাধ্যমে আমরা অনেক সময় তাদের চাপেই অনেক সময় এটা মাদক নিয়ে আস্তে আস্তে একদিন দুই দিন নিতে নিতে একসময় আমরা মানে মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ি। তা আমরা আমরা যে বন্ধু বান্ধবের সাথে থাকবো, তাদের ভালো দিকটাকে নিব, খারাপ দিক যদি একান্ত দেখে থাকে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে চলবো। হতাশা আমাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন কারণ হতাশায়, চাকরি বাকরি নিয়ে, পড়াশোনা নিয়ে বা বিভিন্ন কারণ হতাশায়, যে এই হতাশাটাও আমাদের মাদকের অন্যতম একটা কারণ। হ্যাঁ, যখন আমরা হতাশ বলে কিছু নেই। আমরা সব সময় আমাদের নিজের ক্ষমতা, হ্যাঁ, আমাদের নিজের যোগ্যতার উপর একটু মানে ভরসা রাখবো, আল্লাহর উপর ভরসা করব, হ্যাঁ, নামাজ কালাম করবো, দেখবো আমাদের মধ্যে হতাশা চলে যাবে। তারপর ভৌগোলিক সুবিধা থাকা, অনেক সময় দেখা যায় যে ভৌগোলিক কারণে, অর্থাৎ আমরা যেখানে বাস করছি বা যে অঞ্চলে বাস করছি, যে এলাকায় বাস করছি, যেখানে যদি মাদকের আহ পর্যাপ্ত সরবরাহ থাকে, তাহলে অনেক সময় ইচ্ছা অনিচ্ছা আমরা গ্রহণ করে থাকি। পারিবারিক দ্বন্দ্ব, অনেক সময় দেখে যে মানে পরিবারের মধ্যে যে বাবা মা ভাই বোন বা বিভিন্ন কারণে দ্বন্দ্ব সৃষ্টি হলে, তখন নিজের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয়। তখন কোনো উপায় না দেখে আমরা ওই মাদকের প্রতি আসক্ত হয়ে যাই। তারপর আছে চিত্ত বিনোদনের অভাব, হ্যাঁ, অজ্ঞতা, ধর্মীয় অনুভূতির অভাব। আমরা জানি প্রতিটা ধর্মই কিন্তু মাদককে আহ না করছে। বিশেষ করে ইসলাম ধর্মে সরাসরি মাদককে হারাম বলা হয়েছে। তো এই যে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় বিষয়গুলো না জানার কারণে আমরা এগুলো গ্রহণ করি। মাদক দ্রব্যের সহজলভ্যতা, অর্থের প্রাচুর্য, বেকারত্ব, নিসঙ্গতা, মাদক ব্যবসায়ীদের সংস্পর্শ, সহযোগিতা, পারিবারিক বন্ধনের শিথিলতা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মূলত আমাদের মাদকের অন্যতম কারণ। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কারণ যেটাই হোক, সবচেয়ে বড় কথা হলো আমরা যদি মাদকের প্রতি আসক্তি না হয়, আমরা যদি তার প্রতি ইন্টারেস্ট না দেখাই, তাহলে আসলে মাদক যে যাই বলুক, মাদক আমার সামনে থাকলে কিন্তু আমি গ্রহণ করবো না। আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের এই এই খারাপ দিকটা থেকে আমরা নিজেদেরকে একটু বিরত রাখবো। সবাই সচেতন হব, সোচ্চার হব, মাদককে না বলবো, এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।